ট্রাম্প ঝড়ে কাঁপছে সারা পৃথিবী। বিশ্বের বড় বড় দেশের অর্থনীতি ট্রাম্পের সুনামিতে ভেসে যাচ্ছে। বড় বড় স্টক মার্কেটগুলি দরপতনে বিশ্ব রেকর্ড ছাড়িয়েছে। জায়ান্ট কোম্পানিগুলি 2-3 দিনের ব্যবধানে তাদের শেয়ারের মূল্যমান হারিয়েছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার। কি করেছেন ট্রাম্প? ট্রাম্প এমন কি করেছেন যাতে করে সারা পৃথিবী এলোমেলো হয়ে যাচ্ছে? প্রত্যেকটি দেশ তাদের নতুন করে অর্থনীতি নিয়ে ভাবা শুরু করেছেন। এই কয়েকদিনের পত্রপত্রিকায় শুধুমাত্র ট্রাম্প ট্রাম্প আর ট্রাম্প। কি করেছেন ট্রাম্প? ট্রাম্প তো তার দেশের অর্থনীতিকে মুক্ত করেছেন। তিনি বলেছেন যে 2 এপ্রিল ইউএসের আমেরিকার অর্থনৈতিক স্বাধীনতা। একটি দেশের অর্থনৈতিক স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেই দেশের প্রেসিডেন্ট, তাহলে সারা পৃথিবী কেন টালমাটাল অবস্থায় পড়েছে? আমরা একটু দেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি আসলে কি হয়েছে, ট্রাম্প কি করেছেন। ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 2 এপ্রিল বুধবার তার দেশের শুল্ক নীতি ঘোষণা করেছেন। উনি বলেছেন ইউএসের অর্থনৈতিক স্বাধীনতার দিন আজকে। আমরা যদি খেয়াল করি আমরা দেখব যে ট্রাম্প যখন শুল্ক ঘোষণা করছিলেন তার হাতে একটি স্টেটমেন্ট ছিল। সেই স্টেটমেন্টের ওপরে হেডিংয়ে যদি আমরা লক্ষ্য করি সেখানে দেখব বলা আছে রেসিপ্রোকাল ট্যারিফস। প্রেসিডেন্ট ট্রাম্প রেসিপ্রোকাল ট্যারিফস ঘোষণা করেছেন। আমরা একটু জানার চেষ্টা করি আসলে রেসিপ্রোকাল ট্যারিফটা কি। রেসিপ্রোকাল ট্যারিফ হচ্ছে সেই ট্যারিফ। রেসিপ্রোকাল ট্যারিফ হলো একটি দেশের দ্বারা আরোপিত শুল্ক যা অন্য দেশের শুল্ক নীতির প্রতিক্রিয়া স্বরূপ প্রয়োগ করা হয়। অর্থাৎ একটি দেশ যদি তার অন্য দেশের আমদানি পণ্যের উপরে কোনো শুল্ক ধার্য করেন অথবা প্রতিক্রিয়া হিসেবে কিছু ধার্য করেন, তাহলে সেই দেশ যে দেশের আমদানির উপরে শুল্ক ধার্য করা হয়েছে সেই দেশ নিজেরা শুল্ক ধার্য করতে পারেন ওই শুল্কের সমান অথবা তার কাছাকাছি। এটাকে বলা হয় রেসিপ্রোকাল ট্যারিফ। তাহলে ট্রাম্প কি করেছেন আমরা যদি খেয়াল করি আমরা দেখব যে ট্রাম্প যে শুল্ক ধার্য করেছেন সেই শুল্কগুলি অন্যান্য দেশের তুলনায় কিভাবে কার্যকরী বা কিভাবে ধার্য করা হয়েছে। আমরা দেখেছি যে সমস্ত দেশ ইউএসের পণ্যের উপরে আমদানিতে শুল্ক যত পরিমাণ ধার্য করেছে ইউএসএতে তার অর্ধেক পরিমাণ ধার্য করা হয়েছে। এবার যেমন আমি উদাহরণস্বরূপ ধরি, যেমন বাংলাদেশে ইউএসএর থেকে আমদানিকৃত পণ্যের উপরে শুল্ক ধার্য করা আছে 74%, আর বিপরীতে ইউএসএতে বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের উপরে শুল্ক ধার্য করা ছিল 15%। এবার তিনি করেছেন 37%, অর্থাৎ 15 থেকে বাড়িয়ে 37 করেছেন, যেটি 74%, অর্থাৎ আমাদের দেশে বিদেশে মানে ইউএসএ থেকে আমদানিকৃত পণ্যের যে 74% ধরা আছে শুল্ক তার অর্ধেক। তিনি কেন করেছেন? তিনি বলেছেন যে তার দেশের সাথে পৃথিবীর অন্যান্য দেশের যে ট্রেড ইমব্যালেন্স আছে সেই ট্রেড ইমব্যালেন্সকে উনি মানতে নারাজ। উনি ট্রেড ইমব্যালেন্সকে ব্যালেন্স করবেন, অর্থাৎ পজিটিভ ট্রেড তার থাকতে হবে, ব্যালেন্স পজিটিভ থাকতে হবে। সেই জন্য তিনি রেসিপ্রোকাল ট্যারিফ ধার্য করেছেন। তার দেশের অর্থনীতিকে সুসংহত করার জন্য, বাণিজ্যকে ব্যালেন্স করার জন্য উনি এই ট্যারিফ ধার্য করেছেন। তাহলে আমরা একটু খেয়াল করি যে শুল্ক ধার্য করা হয়েছে সেই শুল্ক আমাদের পৃথিবীতে কেন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং কি কি প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা যদি দেখি যে
আহ, আন্তর্জাতিক বাজারে যে ধস নেমেছে, শেয়ার বাজারে S&P 500, যেটি ইউএসএতে 500 জায়ান্ট কোম্পানি দ্বারা পরিচালিত একটি শেয়ার স্টক মার্কেট, 2 দিনে $5 ট্রিলিয়ন শেয়ারের মূল্য ডাউন হয়েছে। 2020-এর পরবর্তী সবচেয়ে বড় ধস এটি। নেসড্যাক হচ্ছে ইউএসএতে, এটাও একটি সেকেন্ড হাইয়েস্ট স্টক মার্কেট, যেখানে ইলেকট্রনিক্স, ইন্টারনেট, নেট ভিত্তিক এবং ডিজিটাল কোম্পানিগুলি এখানে শেয়ার ট্রেড করে থাকে। এটি একটি বড়, অর্থাৎ ইউএসএর সেকেন্ড লার্জেস্ট স্টক মার্কেট। নেসড্যাকে 22.7% দাম পতন হয়েছে টোটাল, খোদ ইউএসএতে। অর্থাৎ এটা যে সারা বিশ্বে, ইউএসএতে শুল্ক বৃদ্ধির কারণে যে সারা বিশ্বে শুধু ইম্প্যাক্ট পড়েছে তা নয়, খোদ ইউএসএতেও এটার সবচেয়ে বড় প্রভাব পড়েছে। বড় বড় জায়ান্ট কোম্পানিগুলি তাদের শেয়ারের মূল্য হারিয়েছে। মুদ্রাবাজারের অস্থিরতার ইউএনের বিপরীতে ডলারের ওঠানামা করছে, ফ্লেক্সিবল হচ্ছে, মানে ফ্ল্যাকচুয়েট করছে ইউরোর সাথে, ইউএনের সাথে ডলারের ওঠানামা। আমি যদি দেশভিত্তিকে যাই তাহলে দেখব চীন 54% শুল্ক ধার্য করা হয়েছে, মার্কিন পণ্যের উপরে প্রতিক্রিয়াতে তারা ধার্য করছে 34%। পাল্টাপাল্টি আইফোনের উৎপাদন ব্যয় বেড়েছে 20%। এটা ইউএস কোম্পানি। ইউতে 20% শুল্ক ধার্য করা হয়েছে, সেখানে কৃষি পণ্যের পাল্টা শুল্ক ধার্য করার তারা চিন্তা করছে। জার্মান গাড়ি কোম্পানির প্রোডাকশন 15% কমিয়েছে, রপ্তানি 15% কমিয়েছে। বাংলাদেশে 37% শুল্ক ধার্য করা হয়েছে, আলোচনা সাপেক্ষে করার চেষ্টা করা হচ্ছে যদি এটা কমানো সম্ভব হয়। বাংলাদেশ সরকার চেষ্টা করছে ইউএসের সাথে কথা বলে। যেমন আজকে একটি নিউজ দেখলাম যে প্রায় 50টি দেশ হোয়াইট হাউসের সাথে যোগাযোগ করে তারা নেগোশিয়েট করার চেষ্টা করছে। আমরাও এই চেষ্টা করতে পারি, সেটা আমি পরে আসছি। ভিয়েতনাম 46% ধার্য করা হয়েছে ভিয়েতনামের উপরে। মার্কিন বিনিয়োগের তারা আকর্ষণ করার চেষ্টা করছে। ভিয়েতনাম পাল্টা কোনো ট্যারিফ ধার্য করছে না, তারা বলছে যে ঠিক আছে, আমাদের এখানে ইউএস কোম্পানিগুলো তোমরা আরও ইনভেস্ট করো। সেক্টর ওয়াইজ প্রভাব কী পড়েছে? অটোমোবাইল কোম্পানি জাগুয়ার, ইউকে ভিত্তিক জাগুয়ার, ল্যান্ড রোভার, তারা 1 মাসের জন্য রপ্তানি স্থগিত করেছে ইউএসএর মার্কেটে। ল্যান্ড রোভার জাগুয়ারের সবচেয়ে বড় মার্কেট কিন্তু ইউএসএ, প্রায় তাদের উৎপাদনের 80% ইউএসএ কনজিউম করে। 1 মাস তারা রপ্তানি বন্ধ রেখেছে। এয়ারোস্পেস পৃথিবীর সবচেয়ে বড় এরোপ্লেন কোম্পানির যন্ত্রাংশ তৈরির প্রতিষ্ঠান, এরোপ্লেনের যন্ত্রাংশ, খুচরা যন্ত্রাংশ তৈরির প্রতিষ্ঠান, যেমন এয়ারবাস, বোয়িং বা বড় বড় বিমান কোম্পানি যেগুলো আছে, তাদের যে খুচরা যন্ত্রাংশগুলি আছে সেগুলি তৈরি করে হচ্ছে এয়ারোস্পেস। হাউমেট এয়ারোস্পেস তাদের ফোর্স মেজার ঘোষণা করেছে, অর্থাৎ তারা বর্তমানে বন্ধ রেখেছে। বিমান উৎপাদনের উপরে বিরাট হ্যাম্পার হবে, অর্থাৎ এয়ারবাস বা বোয়িং বা বড় বড় কোম্পানি যেগুলি আছে তাদের যে যন্ত্রাংশ তৈরি সাপ্লাইতে এটি একটি বড় ধরনের হ্যাম্পার হবে। এটা একটা বিরাট রিয়াকশন। কৃষিতে ব্রাজিলের সয়াবিনের চাহিদা বেড়েছে 30% চীনের বিকল্প হিসেবে। এটা একটি পজিটিভ দিক। মূল্যস্ফীতিও মন্দার আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভোক্তাদের এবং গৃহস্থলী পণ্যের দাম 8 থেকে 12% বেড়ে যেতে পারে, মানে বেড়ে যাবে। এটা মুডিস তাদের একটা অ্যানালাইসিসে বলেছে। বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে 2025-এ বৈশ্বিক প্রবৃদ্ধি 2.4%-এ নেমে আসবে, যেটা গত বছর অর্থাৎ 2024-এ ছিল 3.1%। সারা বৈশ্বিক পরিস্থিতিতে বিশ্বব্যাংক বলেছে যে প্রবৃদ্ধি কমে 2.4%-এ চলে আসতে পারে। কৌশলগত পরিবর্তনে কি হয়েছে? সাপ্লাই চেইন শিফট, যেমন অ্যাপেল ভিয়েতনাম ও ভারতের উৎপাদন বাড়িয়েছে। আঞ্চলিক চুক্তি ইউ মার্কোসুরের বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত করার জন্য ত্বরান্বিত করেছে।
সুযোগ সৃষ্টি হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। যেমন বাংলাদেশের জন্য মূল বার্তা কি এখানে, এই যে রিয়াকশনগুলি হয়েছে সারা বিশ্বে, বাংলাদেশের জন্য মূল বার্তা কি? বাংলাদেশে মার্কিন বাজারে বাংলাদেশের এক্সপোর্টের অবস্থানকে আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের মোট রপ্তানি আয় হচ্ছে, মোট রপ্তানি সারা পৃথিবীতে 38.48 বিলিয়ন 2024 সালের আমাদের হয়েছিল। তার মধ্যে গার্মেন্টস আমি বলছি 38.48 বিলিয়ন হচ্ছে গার্মেন্ট অর্থাৎ আরএমজি এক্সপোর্ট। এই আরএমজি এক্সপোর্টের টোটাল আরএমজি এক্সপোর্ট হচ্ছে $38.48 বিলিয়ন। এর মধ্যে যুক্তরাষ্ট্রে আমাদের গার্মেন্ট এক্সপোর্ট বা আরএমজি এক্সপোর্ট হচ্ছে 7.34 বিলিয়ন, যেটি মোট আরএমজি এক্সপোর্টের 19% হবে। আমাদের টোটাল গার্মেন্ট অর্থাৎ আরএমজি এক্সপোর্ট হচ্ছে 38.48 বিলিয়নের মধ্যে ইউএসএতে আমরা এক্সপোর্ট করি 7.34 বিলিয়ন এবং টোটাল এক্সপোর্ট হচ্ছে 8.4 বিলিয়ন ইউএসএতে। বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয় 8.4 বিলিয়ন। এই 8.4 বিলিয়নের মধ্যে 7.34 বিলিয়ন হচ্ছে শুধুমাত্র গার্মেন্ট এক্সপোর্ট হয়, অর্থাৎ টোটাল এক্সপোর্টের প্রায় 87% হচ্ছে গার্মেন্ট এক্সপোর্ট হচ্ছে। তাহলে আমাদের টোটাল গার্মেন্ট এক্সপোর্টের মাত্র 19% হচ্ছে ইউএসএতে আমরা এক্সপোর্ট করি। আমাদের মূল এক্সপোর্ট তো আসলে এখন বর্তমানে গার্মেন্টই। এই 18% যদি আমরা অন্য বাজারে চেষ্টা করি, মানে নতুন বাজার করার চেষ্টা করি, ইউতে একটু বাড়ানোর চেষ্টা করি বা অন্যান্য মার্কেটে একটু যদি বাড়তে চেষ্টা করি, তাহলে আমাদের মনে হয় যে এই যে টোটাল গার্মেন্ট এক্সপোর্টের যে 19% আমরা এক্সপোর্ট করি ইউএসএতে, এটার কোনো বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন আমরা হব না। এবং ইউএসএর মার্কেটও আমার মনে হয় যে আমরা কোনো অর্ডারের আমাদের কোনো ক্ষতি হবে না। সাময়িক হয়তো 2-1 মাস আমাদের ডিসিশনের জন্য দেরি হতে পারে, কারণ আমাদের বিকল্প যারা আছে অর্থাৎ ভিয়েতনাম, কম্বোডিয়া, আমাদের ভিয়েতনাম কম্বোডিয়ার থেকে আমাদের মানে শুল্কের হার আমাদের কম, সেখানে বেশি হয়েছে। অর্থাৎ ওইখানে আমরা কৌশলগতভাবে আমরা একটু পজিটিভ দিকে আছি। অর্থাৎ সাবস্টিটিউট মার্কেট ভিয়েতনাম বা কম্বোডিয়া, তাদের কিন্তু ডিউটির পরিমাণ বেশি, অর্থাৎ আমাদের কোনোভাবেই অর্ডার কমার কোনো সম্ভাবনা নেই, কারণ সাবস্টিটিউট মার্কেটে তো আমাদের থেকে বেশি শুল্ক ধার্য করা হয়েছে। তাহলে আমার এখান থেকে যদি একটি পণ্য কিনতে তার 37 টাকা প্লাস করা লাগে, ওখানে করতে হচ্ছে 46%। এটা আমাদের জন্য একটা বিরাট সম্ভাবনা, কারণ ভিয়েতনামে 46%, ভিয়েতনামে যদি 46% হয়, আমাদের 37%, তাহলে আমাদের থেকে তো ওরা কৌশলগতভাবে একটু মাইনাস পয়েন্টে আছে, আমরা প্লাস পয়েন্টে আছি। অর্থাৎ আমাদের সাবস্টিটিউট যারা আছে, আমাদেরকে সাবস্টিটিউট করার যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু আমরা এগিয়ে আছি। এবং ইম্পোর্টের ক্ষেত্রে যেমন আমরা ইম্পোর্টের ক্ষেত্রে বার্গেন করতে পারি, যেমন আমরা ইম্পোর্ট ডিউটি দিয়ে নেই হচ্ছে ইউএসএর থেকে, ইউএসএর পণ্যের উপরে 74%। 74%-এর জায়গায় এটা কিন্তু গড় শুল্ক সবগুলি মিলিয়ে কিন্তু 74%। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে নীলও আছে, কোনো কোনো ক্ষেত্রে 10%, 15%ও আছে, 9%, 10%, 15%ও আছে, দ্রব্য পণ্যভেদে আর কি। তা যে সমস্ত পণ্যের শুল্ক কম আছে, আমরা যদি সেই পণ্যগুলো যেমন সুতা আমদানি বেশি বাড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের টোটাল ব্যালেন্সে যে আমরা বার্গেনিং করতে পারবো, যে তোমার এবং আমার টোটাল ব্যালেন্সের সাথে আমাদের যদি এক্সপোর্ট ইম্পোর্ট মোটামুটি ইকুয়াল হয়, তাহলে কিন্তু আমরা এখানেও বার্গেন করে আমাদের টোটাল শুল্ক হার কমাতে পারবো। আশা করি বাংলাদেশের অর্থনীতির জন্য বড় কোনো ক্ষতি হবে বলে মনে করছি না। দর্শক মণ্ডলী, বন্ধুরা, আজকে পর্যন্তই। এই ট্রাম্পের সুনামি চলতে থাকুক, ট্রাম্পের এই ঝড় চলতে থাকুক। আশা করি 2-1 মাসের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে, সারা পৃথিবী আবার আগের জায়গায় ফিরে আসবে, এই অস্থিরতা কেটে যাবে, এই বাণিজ্য যুদ্ধ কেটে যাবে এবং আমরা আবারও সুন্দর সুখী জীবনযাপন করতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।